ইতিহাস তৈরিতে ভবিষ্যৎ উজ্জ্বল দেখছে সব পক্ষই। যে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে প্রথম দফায়, তাতে সেঞ্চুরি তো হাঁকাবেনি, এমনকি দু দফায় 200 পেরিয়ে গেলেও অবাক হবেন না কেউ। বিজেপি থেকে তৃণমূল, অমিত শাহ, হিমন্ত বিশ্ব শর্মা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই একটা দাবিতে একেবারে সবাই এক সুর। তবে এরই মধ্যে আবার ভিন্ন সুর সাগরদিঘির বিদায়ী বিধায়ক তৃণমূলের বাইরন বিশ্বাসের। দেখুন কে কি বললেন, আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো। স্টুডিও অতিথিদের কাছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে অমিত শাহ একেবারে এই দাবি করছেন আজকে নির্বাচনী প্রচারে এসে দাঁড়িয়ে, যে প্রথম দফায় যে 152টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, 110 অন্তত 110 তার দল পাবে। এই দাবি যখন অমিত শাহ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আবার ভোট লুটের অভিযোগ করছেন এবং এমনকি অমিত শাহকে আক্রমণ করে ভোট স্লো করার চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন। অমিত শাহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে কি বললেন শুরুতে দেখুন। पहले चरण का मतदान समाप्त हो गया है। आपको जानना है परिणाम क्या आने वाला है? जरा जोर से बोलो, जानना है क्या? जानना है ना? तो मेरी बात सुन लो। पहले चरण में भाजपा 110 सीट जीतकर दीदी का सुपड़ा साफ। टीएमसी की जगह यहां कमल फूल की सरकार बनेगी, भाजपा की सरकार बनेगी। और मैं आपको वादा करता हूं, 4 मई को वर्धमान का सीता भोग नरेंद्र मोदी जी को खिलाकर हम उनका मुंह मीठा करने वाले। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো? আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বই এই গেছে, তোরা ক্যাচ করা করবি আমার। না উপাসনা, যে দাবিটা আজকে অমিত শাহ করছেন সেটা হচ্ছে 110 তো মিনিমাম 152-র মধ্যে হচ্ছে, এমনকি সীতাভোগ দিয়ে যে নরেন্দ্র মোদীকে মুখমিষ্টি করাবেন সেটাও পর্যন্ত মোটামুটি ঠিক হয়ে গেছে, অমিত শাহ বলছেন। দেখুন, অমিত শাহ তো আগেও অনেক বক্তব্য রেখেছেন, সেখানে আমরা শুনেছিলাম আক্কি বার 200 পার। তার পরবর্তীতে কাটারা কোথায় গিয়ে আটকেছে সেই জিনিসটা আপনারা খুব ভালো করেই জানেন। কিন্তু কি জানেন তো, একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে অমিত শাহ বাবু এবং মোদী বাবু বাংলায় এসে যেই অত্যন্ত ফেমাস অ্যাস্ট্রোলজারকে হাত দেখিয়েছে, সেই অ্যাস্ট্রোলজারটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী ওনাদেরকে এই আশ্বাস দিয়েছিলেন যে কারেন্ট অফ করে, ওই লোডশেডিং দলনেতা তো আমরা বলি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, তারা মনে করেছে যে সেইভাবেই কিন্তু বাংলাকে দখল করে নেওয়া যাবে। কিন্তু বাংলার মাটির প্রত্যেকটা জনগণ স্পষ্ট করে দিয়েছে যে তারা নিজেরা গিয়ে ভোটটা দেবেন। আর হ্যাঁ, এই 93% যে টোটাল পোলিং হয়েছে সেটাও স্পষ্ট করে দিচ্ছে যে বাংলার প্রত্যেকটা নাগরিক কিন্তু চাইছে যে এই বাংলার মাটি তার মেয়ের হাতেই থাকুক, কারণ তার মেয়ের হাতেই সুরক্ষিত। আমরা বরাবরই এই দৃশ্য দেখে এসেছি যে কিভাবে 2 হাতে 2টো মাছ নিয়ে তার পরবর্তীতে বাঙালি সাজার চেষ্টা হয়েছে। এই 40 ডিগ্রি গরমে মোদীবাবুকে আমরা দেখেছি যখন গঙ্গা ভ্রমণ করতে গেছেন তখন উনি একটা শাল পরে আছেন, আর যখন উনি হাতে ক্যামেরাটা নিয়ে ফটো তুলছিলেন, বিশ্বাস করুন সেই ক্যামেরাতে যখন চোখ রাখছে, আমার একটা প্রশ্ন আছে, আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে, যখন লেন্সে চোখ রাখছিলেন তখন কি দেখছিলেন মোদীবাবু? মণিপুরের ঘটনাটা কি আপনার চোখের সামনে আসছিল? নাকি এই বিভিন্ন জায়গায় ট্রাইবালরা যে গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে তার পরবর্তীতে গলায় তাদের আমরা দেখতে পাচ্ছি যে তাদের গলায় দড়ি, সেই দৃশ্য চোখের সামনে আসছিল। কিন্তু ওনার চোখের সামনে তা কিছুই আসছে না। উনি শুধুমাত্র বাংলাকে লক্ষ্য করে বাংলা দখলের মূল চক্রান্ত নিয়ে বাংলায় দেখুন কোন ক্যামেরায় কোন দূরবীনে এই বাংলার কোন ভবিষ্যৎ কে দেখলেন সে তো 4 তারিখের পরে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু এইটা প্রত্যয়ের সঙ্গে তৃণমূল দাবি করছে শর্মিষ্ঠাদি যে আরো বেশি ক্ষমতা নিয়ে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রয়োজনে 200-র বেশি কোথায় গিয়ে থামবে জানেন না, কিন্তু তৃণমূল আসছে এটা নিশ্চিত। দেখুন, ছায়া যদি বড় হয় মানুষের থেকে, সূর্যটা অস্ত যায়। আর অহংকার যদি বড় হয় কোনো মানুষের নিজের থেকে, তখন তার পতন হয়। তৃণমূলের সেটাই হয়েছে। আমার প্রথম আপত্তি বাংলা দখল। ভারতবর্ষে কোনো শক, হুন, মোগল, পাঠান কেউ আসতে না ভারতবর্ষকে আক্রমণ করতে।
দেশে ভোট হচ্ছে, একটা অঙ্গরাজ্যের লোকেরা সেখানে ভোট দেবে, সুস্থভাবে ভোট হচ্ছে, এবং যে ভোট মানে মানুষ যাকে চাইবে সে, এটাই হচ্ছে কথা। দখল কথাটাতে আমার তীব্র আপত্তি রয়েছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপত্তি তো রয়েছে। চক্রান্ত করা হচ্ছে, ভোট স্লো না, করার ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, উনি আবার এটাও বলছেন আমি জানি না, আমার আইডিয়া। খুব দুঃখের ব্যাপার, একজন মুখ্যমন্ত্রী শুধু আইডিয়া করে যে কথাগুলো বলেন সেটা মানে বাংলাতে একটা দাঙ্গা বাঁধানোর এবং সারা মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবং নির্বাচনের প্রাক্কালে আর 3-4 দিন বাকি আছে, আমার তীব্র আপত্তি রইল এই কথাগুলোতে। আপনি হয়তো দিদি জানেন না। আজকে উপাসনা খুব ছোট, ও কি দেখেছে জানি না, আমরাও ছোট থেকে কিন্তু আমরা কিন্তু এই ইলেকশন কিন্তু আমরা দেখিনি। অনুব্রত মণ্ডল বলছে আমি বাপের জন্মেও দেখিনি। মানে দেখুন, বাবাও আমি দেখেনি। আপনাকে একটা সবাই জিনিস বলছে। মাঝখানে কাটছি। শুনুন, বড়ুয়া, কেউ আমাকে হলদিয়া, বলতে দাও, নন্দীগ্রাম, কেউ সোনাচুরা, দেখেনি মোথাবাড়ি, election। এই প্রত্যেকটা জায়গায় যে ঘটনাগুলো হয়েছে, অভিযোগগুলো উঠেছে, সেই সব ব্যাপারে আপনারা সেটা জানেন না নাকি জানতে চান না আমরা জানি না, কিন্তু যখন তৃণমূলে ভোট দেওয়া হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির চিহ্ন উঠে আসছে। এরকম বেশ 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 আমি বলছি দাবি এবং পাল্টা দাবি, অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। আমি দেবাশিস সরকারের কাছে আসবো, কিন্তু কে কতগুলো আসন পাবে আমি বলছি দাবি পাল্টা দাবিতে কেউ পিছিয়ে নেই। একদিকে অসমের মুখ্যমন্ত্রী তিনি বলছেন 200 পেরিয়ে গেলেও অবাক হব না, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন পরপর রাখবো আপনাদের সামনে। असम में हम लोग 126 सीट है और 100 सीट मिलके बीजेपी तीसरा बार वहां में सरकार करेगा। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में बीजेपी इस बार डबल सेंचुरी मारेगा, डबल सेंचुरी मारेगा। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। দেবাশিস সরকার, আমি গতকালকেও বলেছিলাম, আজকে সেই সংখ্যাটা আরও বাড়িয়ে বলছি। এই প্রথম একটা নির্বাচন হচ্ছে যেখানে কিন্তু নির্বাচন কমিশনের যে ঘোষিত আসন 294, যেভাবে এই দুটো রাজনৈতিক দলের তরফ থেকে সংখ্যাকে ছুটছে, তাতে মনে হচ্ছে কিন্তু আসন সংখ্যা আমাদের রাজ্যের ইসিআই যেটা ঘোষণা করছেন তার উপর ভোট হচ্ছে না। 300 হতে পারে, 350 হতে পারে, 400 হতে পারে, কারণ দুটো অবস্থান থেকে অসম্ভব কনফিডেন্স নিয়ে আসন সংখ্যা ছড়া হচ্ছে। আসন সংখ্যা আসলে কে কতটা পাবে, ভোট পার্সেন্টেজ কে কতটা পাবে, মঞ্চে দাঁড়িয়ে সমস্ত সম্মান জানিয়ে বলছি যারা সংখ্যা ছুটছেন তারা এটা ঠিক করবে না। তারা এইভাবে তখনই সংখ্যা ছোড়েন যখন তাদের কোনো জায়গায় স্পর্ধার ভারসাম্যে গণ্ডগোল হয়ে যায়। আসল সংখ্যাটা নির্ধারণ করছে সেই গরিব খেটে খাওয়া মানুষ, কলকারখানার শ্রমিক, শিক্ষিত বেকার, পরিযায়ী শ্রমিক। এই রাজ্যে পড়াশুনো করবার পর মাস্টারমশাই হওয়ার পর 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। সেই শিক্ষিত ছেলেমেয়েরা সংখ্যা নির্ধারণ করছেন। এই সংখ্যা নির্ধারণ করছে এই রাজ্যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশুনো করবার পর এই রাজ্যে চাকরির সুযোগ পায় না, তারা অন্য রাজ্যে চাকরি করতে চলে গেছে, তারা সংখ্যা নির্ধারণ করছে। সংখ্যা নির্ধারণ করছে এই রাজ্যে কলকারখানা না হতে পারবার জন্য যে বিশাল অংশের শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করছেন, কিন্তু এই রাজ্যে কাজ করার সুযোগ পাচ্ছে না, যে কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, তারা সংখ্যা নির্ধারণ করছে। ফলে ইতিহাসে সবসময়ের জন্য সংখ্যা তারা নির্ধারণ করে। এইটা তখনই কোনো রাজনৈতিক অবস্থান থেকে কথা ওঠে যখন সে রাজনৈতিক অবস্থানের মধ্যে মানুষের কথা হারিয়ে যায়। এর মধ্যে কোথাও একটা টাকা কাজ করছে, কোথাও একটা অহংকার, রাজনৈতিক অহংকার কাজ করছে, কোথাও একটা অধ্যত্ব কাজ করছে, যে জায়গাটা পরিষ্কারভাবে আমাদের রাজ্যে অতীতে কখনো, দিদি একটা মিনিট, আমাদের রাজ্যে অতীতে কখনো দেখিনি, যে অতীতে কখনো দেখিনি আমাদের রাজ্যের একটা নির্বাচন হচ্ছে যে নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল তো হারবার জন্য কেউ দাঁড়ায় না, একেবারে সবাই জেতার জন্য দাঁড়ায়। আমি একটা বিষয়ে সম্পূর্ণ একমত দেবাশিস দার সঙ্গে, যে যারা বঞ্চিত হয়েছেন তারা তাদের মতামত গুরুত্বপূর্ণ, যারা একেবারে সরকারি প্রকল্পে উপকৃত হয়েছেন তাদের মতামত সমান গুরুত্বপূর্ণ। আমি এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসার আগে রাহুল গান্ধী কি বলছেন একবার দেখাবো। मेरा भाई छीन लिया, मेरी लोकसभा की मेंबरशिप छीन ली, मेरे ऊपर 36 केस हैं। कभी मैं झारखंड जाता हूं, कभी महाराष्ट्र, कभी गुजरात, कभी उत्तर प्रदेश, कभी बिहार, हर 10-15 दिन में केस लड़ने कहीं ना कहीं जाना पड़ता है मुझे। मैं आपसे पूछना चाहता हूं,
ममता जी पे कितने केस लगाए नरेंद्र मोदी ने? ममता जी का कितने घंटे इंटेरोगेशन हुआ? मेरा 55 घंटे 5 दिन एक के बाद एक इंटेरोगेशन हुआ ईडी से। ममता जी पर कोई आक्रमण नहीं होता, ना सीबीआई, ना ईडी, ना कुछ। क्यों? क्योंकि वो बीजेपी से सीधा नहीं लड़ती है। ये सच्चाई पूरा बंगाल जानता है। सिर्फ कांग्रेस पार्टी विचारधारा के बल पर बीजेपी से लड़ती है। একেবারে ক্ষুরোধার আক্রমণ রবীন্দ্রনাথ বাবু, মোদি মমতা সেটিং এর অভিযোগ, নেক্সাসের অভিযোগ করছেন রাহুল গান্ধী। হ্যাঁ, এই অভিযোগ তো দেখুন বহু বছর ধরে অনেকেই করে আসছেন। আমি প্রথমেই বলি যে মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন দলের মানে দুটো দলের নেত্রী বা উপনেতা উপনেত্রী তারা যদি বলেন যে তারাই বেশি আসন পাবেন, এতে নির্বাচনের বাজারে তাদের ক্যাডারদের অনেক বেশি উদ্বুদ্ধ করতে, তাহলে সেটা অন্যায়েরও কিছু নয়, গণতন্ত্রে এটা কাম্য ব্যাপার, এটা নিয়ে কারোর কিছু বলার কিছু নেই। কিন্তু এই সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু অন্য দলগুলো হারিয়ে যাচ্ছে। অর্থাৎ সেটিং আছে কি নেই সেটা আজকে আর এখন এ নিয়ে বিস্তারিত আলোচনা করে লাভ নেই। আমরা যেটা বলছি যে এর পাশে বেশ কিছু মানুষ তো তারা কংগ্রেসেরও আছে, তারা আইএসএফের আছে, তারা সিপিআইএম সহ বাম দলগুলোর আছে, তাদের নিয়ে যে কথা, অর্থাৎ তারা কোনো সিট পাবে কিনা এ নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না, মানে কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। এই যে তারা যে ধরেই নিচ্ছেন তারাই সবটা পাবেন এবং বাকিটা অন্যরা পাবেন, এটা তো নাও হতে পারে। এমনও তো হতে পারে গোটা বিধানসভাটাই ত্রিশঙ্কুর হতো, ব্যালট বাক্সের মধ্যে কি আছে কেউ জানে না। আর এবছরে যা নির্বাচন হয়েছে সেই নির্বাচন কিন্তু আমার এই দীর্ঘ জীবনের ইতিহাসে আমি জীবনে কখনো দেখিনি। ঐতিহাসিক একদম। এবং মাছি গলতে পারেনি। যদি ব্যালট বক্সগুলো সুরক্ষিত থাকে, ইলেকশন কমিশন যদি সেই ব্যবস্থা নেন এবং দ্বিতীয় দফার ভোট যদি যেভাবে প্রথম দফার ভোট হলো সেইভাবে 29শে মে যদি ভোটটা 29শে এপ্রিল যদি ভোটটা হয়, তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারবো জনসাধারণ যে বা নাগরিকেরা যে রায় দিয়েছেন, একটা পরিষ্কার ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে 27 লক্ষ লোক এখনো ট্রাইব্যুনালে যাওয়ার অপেক্ষায় আছেন, তাদের কথা আমি মেনে নিচ্ছি। কিন্তু ওই কথাটা বাদ দিয়ে এই যে নির্বাচনটা একটা পরিষ্কার নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে তারপরে যে আসবে তাকেই মেনে নিতে হবে যে সে সত্যিভাবে সাদা মানুষের সাদা ভোটে তারা এসেছে, এখানে কোনো কালো ভোট নেই। এবং এখানে কিন্তু কেউ জানে না এই সাদা ভোটটা কাদের পক্ষে যাবে। শুধু যে মোদিজি বা অমিত শাহজি বলছেন যে তাদের পক্ষে যাবে এবং মমতাজি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের পক্ষে যাবে, এটা সিপিএমের পক্ষেও যেতে পারে। গোটা উত্তরবঙ্গে যে পর্যায়ে ভোট হয়েছে সেখানে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ তাদেরও একটা উত্থান দেখা গেছে, এটাও কিন্তু মানুষকে ভাবতে হবে। মানে যার পক্ষে যাক না কেন সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ অন্তত থাকবে না। আমি প্রত্যেককে ওয়ান লাইনের করে আসবো। উপাসনা, দেখুন, ব্যাপারটা হচ্ছে আগে শুনেছিলাম গল্পের গরু গাছে ওঠে। বিজেপির কনফিডেন্স দেখে মনে হচ্ছে যে গল্পের গরু আজকাল বুর্জ খালিফাতে উঠছে। এবং ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, যে আগেও আমরা দেখেছি অমিত শাহ থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতারা বাংলায় আসেন, ওনারা ভ্রমণ করেন, তাদের ভ্রমণটা যাতে একটু ভালো হতে পারে তাই জন্যেই বাংলার মানুষজনদের সামনে এসে তারা বলেন যে এইবার 200 পার, আক্কি বার, এই পার ওই পার, অনেক বক্তব্য তারা রাখেন। কিন্তু মূলত যে রেজাল্টটা আমরা দেখতে পারি সেটা কিন্তু জনগণের ফলাফল। আর আমি আবারও 200 পার হলো কে পগার পার হলো 4 তারিখের পর বলে যাবে। শর্মিষ্ঠা দি দ্রুত। না আমি জানি না এদের আপত্তিটা কোথায়। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, মারামারি হচ্ছে না, এরা ছাপ্পা মারতে পারছে না, ব্যালট পেপার খেয়ে নিতে পারছে না, সেইখানে এদের আপত্তি। কারণ প্রথমে এনআরসি করতে দেবো না, রক্তগঙ্গা বয়ে দেবো, এনআরসি এসআইআর করতে দেবো না, রক্তগঙ্গা বয়ে দেবো, এসআইআর মানে এনআরসি, ওগুলো হয়ে গেল, ধোপে টিকলো না। এখন আবার অন্যরকম কথা বলছে, ভোট স্লো হচ্ছে। এদের আপত্তিটা কোথায়? এই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে না, এখানে ব্যালট পেপার খাবার সুযোগটা নেই, কারণ ভোটটা ইভিএম এ হচ্ছে। হ্যাঁ, দ্রুত দেবাশিস দা। না, এই রবীন্দ্র যেটা বলছেন একদম ঘটনা। এবার যেটা শাসক দল বিরোধী দল সেই জায়গাটার বিভাজনটা কীরকম হবে, এই পুরো ভোটটা দাঁড়িয়ে রয়েছে, ভোটের আউটকাম দাঁড়িয়ে রয়েছে। অ্যান্টি ইনকামবেন্সি 15 বছর ধরে তীব্রভাবে তৈরি হয়ে গেছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হওয়ার পর সেই ভোটটা বাম কতটা পাচ্ছে,
কংগ্রেস কতটা রিগেইন করছে, আইএসএফ এর ভোট পার্সেন্টেজ, এই সবগুলো নিয়ে কিন্তু একটা চেহারা তৈরি হবে। এবং এই জায়গাটা খুব পরিষ্কার যে চিত্র এই 152টা নির্বাচন হয়ে যাওয়ার পর বিভিন্ন জেলা থেকে যে চিত্র উঠে এসছে, তাতে কিন্তু উল্লেখযোগ্যভাবে একটা ব্যাপার পরিষ্কার যে বামেদের সমর্থন মানুষের সিগনিফিকেন্টলি বাড়ছে। একেবারে সেটা সেইটা তো বোঝা কখনো যাবে যে ওই 4 তারিখে, ভোটের কারণ এর মাঝে আরো 142টা এবং দ্বিতীয় দফায় ভোট পর্বটা বাকি রয়েছে, যেটা 29 তারিখে হতে চলেছে। আমাদের সেদিকেও নজর রাখতে হবে। দেখুন 294টা আসনের মধ্যে 200 তো হবেই, এমনকি সেটা পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। তৃণমূলের তরফে যখন প্রত্যয়ের সঙ্গে এই দাবি করা হচ্ছে, তখন তৃণমূল প্রার্থী তিনি সম্পূর্ণ অন্য কথা বলছেন। কে সেই প্রার্থী, কি এমন বলেছেন যা তৃণমূলের এই অস্বস্তি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে? বিরতির পর আপনাদের দেখাবো, তা নিয়ে আলোচনায় ফিরছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।